আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো সবাই? আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সহকারী শিক্ষক, শহীদ বুদ্ধিজীবী ডাক্তার হুমায়ুন কবির উচ্চ বিদ্যালয়। শহীদ বুদ্ধিজীবী ডাক্তার হুমায়ুন কবির উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস প্রোগ্রামে তোমাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আমি আজকে সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়টির চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। অধ্যায়টি খুবই একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের অর্থনীতি সম্পর্কে আমরা জানতে পারবো এই অধ্যায়ে। তো এই অধ্যায়ে আলোচনা করার পূর্বে আমি এই অধ্যায়টা পড়ে আসলে আমরা কি জানতে পারবো, কি শিখতে পারবো, এই বিষয়ে একটু আলোকপাত করতে চাই। এই পাঠ শেষে আমরা জানতে পারবো বাংলাদেশের শিল্পের প্রকারভেদ সম্পর্কে বিবরণ দিতে পারবো। আসলে শিল্পটা কি এবং এর প্রকারভেদই বা কি, তো এই অধ্যায় শেষে আমরা এই বিষয়ে জানতে পারবো বাংলাদেশের শিল্পের প্রকারভেদ সম্পর্কে। অর্থনীতির বিকাশে শিল্পের অবদান নির্ণয় করতে পারবো। একটা দেশের অর্থনীতির বিকাশে শিল্প কিভাবে প্রভাব বিস্তার করে, কিভাবে অবদান রাখে, এই সম্পর্কেও আমরা জানতে পারবো। বাংলাদেশের অর্থনীতিতে শিল্পের ভবিষ্যৎটা কি, এই সম্পর্কেও আমরা জানতে পারবো। বাংলাদেশের প্রধান আমদানি ও রপ্তানি পণ্য সম্পর্কে আমরা আলোচনা করতে পারবো। আমরা জানি কোনো দেশই যে কোনো বিষয় দিয়ে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারে না, কোনো না কোনো বিষয় সম্পর্কে তাদের একটা ঘাটতি থাকতে পারে। যেমন আমি যদি বলি যে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, তার মানে বাংলাদেশ বিদেশ থেকে খাদ্য যদি কিনে না আনে তাহলেও আমরা চলতে পারবো। কিন্তু এমন এমন কিছু পণ্য আছে বা এমন কিছু জিনিস আছে যেটা আমাদের নাই, যেটা আমাদের বিদেশ থেকে আমদানি করে আনতে হয়। যেমন আমি যদি বলি জ্বালানি তেল, আমাদের দেশের জ্বালানির চাহিদা মূলত মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে তেল আমদানি করে আনতে হয়। আবার আমাদের দেশের এমন কিছু পণ্য আছে যেটা আমাদের উৎপাদিত পণ্য আমাদের ব্যবহারের পরেও অতিরিক্ত বা উদ্বৃত্ত থেকে যায়, সেটাকে আবার আমরা বিদেশে রপ্তানি করি। যেমন আমাদের প্রধান রপ্তানি পণ্য কি? পোশাক। তো আমাদের এরকম বিভিন্ন আমদানি ও রপ্তানি পণ্যের আমরা বিবরণ দিতে পারব। এরপরে আমরা এই অধ্যায় শেষে আরো শিখতে পারবো আমদানি ও রপ্তানি পণ্যের গুরুত্ব, আমদানি রপ্তানির গুরুত্ব। এরপরে প্রক্রিয়া শিল্পটা কি, প্রক্রিয়া শিল্প সম্পর্কেও আমরা ব্যাখ্যা করতে পারবো। এই অধ্যায় শেষে আমরা আরো জানতে পারবো অনানুষ্ঠানিক অর্থনৈতিক কার্যাবলীর বিবরণ দিতে আমরা পারবো। বাংলাদেশের গ্রামের আনুষ্ঠানিক অর্থনৈতিক কাজের ব্যাখ্যা করতে পারবো। জাতীয় অর্থনীতিতে অনানুষ্ঠানিক কাজের ব্যাখ্যা করতে পারবো। বাংলাদেশের কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণের ব্যাখ্যা দিতে পারবো। আমরা একটা পণ্য সারা বছরই উৎপাদিত হয় না, একটা বছরের নির্দিষ্ট সময় উৎপাদিত হয়, ওইটাকে সারা বছর যাতে আমরা ব্যবহার করতে পারি এজন্য এটাকে প্রক্রিয়াকরণ করতে হয়। তো এই অধ্যায় শেষে আমরা এই সম্পর্কেও আলোচনা করতে পারবো। কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণের সমস্যা ও করণীয় ব্যাখ্যা করতে পারবো। আমাদের দেশের কৃষকরা বা আমাদের দেশের জনগণ সবাই প্রক্রিয়াকরণ সম্পর্কে অত ওয়াকিবহাল নয়, তো এই বিষয়টা সম্পর্কে আমরা আলোচনা করতে পারব। বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে শিল্প, বাংলাদেশের শিল্প। তো এখন আজকে আমি প্রথমেই এই ক্লাসে বাংলাদেশের শিল্প সম্পর্কে আলোচনা করব। আসলে শিল্পটা কি? শিল্প হচ্ছে এমন একটা স্থান বা এমন একটা প্রক্রিয়া বা প্রসেস যেখানে প্রকৃতি থেকে প্রাপ্ত কোনো কাঁচামাল বা দ্রব্য দিয়ে এটাকে প্রক্রিয়াকরণের মাধ্যমে মানুষের ভোগের উপযোগী বা ব্যবহার উপযোগী করা হয়। ওই স্থান বা ওই প্রক্রিয়া বা ওইটাকেই বলা হয় শিল্প। যেমন আমি যদি ছোট্ট একটা উদাহরণ দিই, যেমন আমরা রেশন সংগ্রহ করি, সেটাকে সুতা বানানো হয় কারখানায়, বা সেইখানে এটাকে কাঁচামালে রূপান্তরিত করা হয়। কাঁচামাল থেকে সুতা তৈরি করে সেটাকে মানুষের ব্যবহার উপযোগী কাপড় তৈরি করা হয়। তাহলে এই যে রেশন পোকা বা সুতা তৈরি, সেইখান থেকে কাপড় তৈরি, কাপড় থেকে মানুষের ব্যবহার উপযোগী পোশাক তৈরি,
এই যে প্রসেস যেখানে করা হয় বা যা করা হয় এটাকে আমরা শিল্প বলে থাকি। তো আমরা যদি বাংলাদেশের শিল্প সম্পর্কে আলোচনা করতে চাই তাহলে কয়েক ধরনের শিল্প দেখতে পাই আমরা, যেমন বৃহৎ শিল্প অর্থাৎ অনেক বড় শিল্প, এরপরে মাঝারি শিল্প, ক্ষুদ্র শিল্প, কুটির শিল্প। বৃহৎ শিল্প কোনটা? আসলে বৃহৎ শিল্প কোনটা? অর্থাৎ পাট শিল্প, বস্ত্র শিল্প, সিমেন্ট শিল্প, সার, রেল, বিদ্যুৎ, বড় ইঞ্জিনিয়ারিং শিল্প, এগুলো হচ্ছে বৃহৎ শিল্পের উদাহরণ। যেমন আমি যদি আরেকবার বলতে চাই যে কোনটা বৃহৎ শিল্প, এর উদাহরণটা পাট, বস্ত্র, সিমেন্ট, সার, রেল, বিদ্যুৎ ইত্যাদি। যদি আরো একটু ব্যাখ্যা করতে চাই তাহলে যে শিল্পে এসব শিল্প প্রতিষ্ঠানে প্রচুর মূলধন, দক্ষ শ্রমিক, কারিগর, প্রকৌশলী, বিশেষজ্ঞ, অভিজ্ঞ ব্যবস্থাপকের প্রয়োজন হয়, এসব শিল্পের উৎপাদন ক্ষমতা বেশি। দেশের চাহিদা মিটিয়ে উৎপাদিত সামগ্রীর একটা অংশ বিদেশে রপ্তানি হয়। জাতীয় অর্থনীতিতে এ ধরনের বৃহৎ শিল্পের গুরুত্ব অপরিসীম। দেশের অর্থনীতির মেরুদণ্ড হিসেবে কাজ করে এই শিল্পগুলো। অর্থাৎ একটা দেশের সবচেয়ে বড় বড় যে শিল্প সেটাকে আমরা বৃহৎ শিল্প বলতে পারি। আর বৃহৎ শিল্পে প্রচুর পরিমাণে মূলধন লাগে এবং এর পরিচালনা জনবলও বেশি লাগে এবং এটা বড় ভারী ধরনের কাজও করা হয়। এরপরে আছে আমাদের মাঝারি শিল্প। মাঝারি শিল্প উদাহরণ যদি দিই তাহলে মাঝারি শিল্প কোন বলে? যেমন সিল্ক শিল্প, সিরামিক, হিমাগার, মানে যেটাকে আমরা কোলেস্টেরল বলে থাকি, অর্থাৎ যেখানে পণ্যদ্রব্য দীর্ঘদিন রাখা যায় সেটাকে হিমাগার বলে। তো এটা হচ্ছে এরকম, যেসব শিল্প প্রতিষ্ঠানে 1.5 কোটি টাকার অধিক মূলধন খাটে সেগুলোকে সাধারণত মাঝারি শিল্প বলে গণ্য করা হয়। অর্থাৎ যে শিল্পের মূলধন 1.5 কোটি টাকারও বেশি, বৃহতের পরেই এটা আসবে। বৃহৎ শিল্পে হয়তো মূলধন আরও বেশি, কিন্তু মাঝারি শিল্পে 1.5 কোটি টাকা, এটা হচ্ছে মাঝারি শিল্প। সিল্ক, সিরামিক, হিমাগার এগুলো হচ্ছে এটার উদাহরণ। এরপরে আসি আমরা ক্ষুদ্র শিল্পে। প্রথমে আসলো বৃহৎ শিল্প, এরপরে একটু ছোট অর্থাৎ মাঝারি, এবার আরো ছোট যদি আসি তাহলে হচ্ছে সেটা হচ্ছে ক্ষুদ্র শিল্প। ক্ষুদ্র শিল্পগুলো আমরা সাধারণত আমাদের আশেপাশে আমরা দেখতে পাই বিভিন্ন জায়গায়, যেমন চাল কল, যেখানে চাল ধান থেকে চাল বানানো হয়, মাড়াই করা হয়, জুতা, ছোট ছোট জুতার কারখানা, প্লাস্টিকের কারখানা, এগুলোকে আমরা বলতে পারি ক্ষুদ্র শিল্প। 1.5 কোটি টাকার কম মূলধন খাটে যে কারখানায়, এটা হচ্ছে 1.5 কোটি টাকা পর্যন্ত। যেটা 1.5 কোটি টাকার কম খাটে সেটা হচ্ছে ক্ষুদ্র শিল্প। চালকল, ছোট ছোট জুতা বা প্লাস্টিকের কারখানা, খাদ্য প্রক্রিয়াজাত শিল্প এর উদাহরণ। তাহলে তোমরা নিশ্চয়ই এতক্ষণে তোমাদের একটু ধারণা এসেছে যে আসলে শিল্পটা কি। বিভিন্ন ধরনের শিল্প, তাহলে বৃহৎ শিল্পটা হচ্ছে অনেক বড় ধরনের শিল্প যেখানে অনেক শ্রমিক কাজ করে এবং দক্ষ জনবল লাগে এবং বড় ধরনের কাজগুলো করা হয়, সেটা হচ্ছে বৃহৎ শিল্প। আর মাঝারি শিল্পটা হচ্ছে তার চেয়ে ছোট, যার মূলধন হচ্ছে 1.5 কোটি টাকার অধিক, 1.5 কোটি টাকার বেশি, সেটা হচ্ছে মাঝারি শিল্প। আর তার চেয়ে ছোট অর্থাৎ 1.5 কোটি টাকার কম মূলধন সেটা হচ্ছে ক্ষুদ্র শিল্প। তাহলে আমাদের চলে গেল এখন কি কি? বৃহৎ শিল্প, মাঝারি শিল্প, ক্ষুদ্র শিল্প। সর্বশেষ যে শিল্পটা থাকে সেটা হচ্ছে কুটির শিল্প। কুটির শিল্প এটা আমরা আমাদের আশেপাশে দেখা যায় এবং এটা খুবই সচরাচর আমাদের চোখে পড়ে। সেটা হচ্ছে কি? তাঁত বস্ত্র। আমাদের দেশের বিভিন্ন তাঁতপল্লীগুলোতে নিজস্ব মালিকানায় এবং একক ব্যক্তির মালিকানায় বিভিন্ন ধরনের তাঁত শিল্প গড়ে ওঠে। মাটির জিনিসপত্র বানানো, এগুলো হচ্ছে কুটির শিল্পের উদাহরণ। এই শিল্পের উৎপাদন ও বিপণনের কাজটি প্রধানত মালিক নিজে বা তার পরিবারের সদস্যরাই করে থাকে। এই ধরনের শিল্পে অর্থাৎ বৃহৎ শিল্পে, মাঝারি শিল্পে, ক্ষুদ্র শিল্পে সাধারণত মালিক নিজেই সরাসরি এই কাজগুলো করে না, তার দক্ষ জনবল থাকে, বিভিন্ন কর্মকর্তা কর্মচারী থাকে। কিন্তু কুটির শিল্পের ক্ষেত্রে মালিক, যেহেতু এটা ছোট আকারের, মালিক নিজেই পণ্যগুলো অনেক সময় উৎপাদন করে থাকে এবং নিজেই এটাকে আবার বিক্রির কাজও করে থাকে। আমাদের দেশে তাঁত বস্ত্র, মাটির তৈরি জিনিসপত্র, বাঁশ ও বেতের কাঠ কাজ, শাড়ি বা মিষ্টির প্যাকেট, আগরবাতি ইত্যাদি কুটির শিল্পের কয়েকটি উদাহরণ। বাংলাদেশের মতো বৃহৎ জনসংখ্যা ও শিল্পে অনগ্রসর একটি দেশে অসংখ্য মানুষের কর্মসংস্থান ও স্বনির্ভরতা অর্জনের জন্য
সুযোগ করে দিয়ে কুটির শিল্প জাতীয় অর্থনীতিতে মূল্যবান অবদান রেখেছে। আমাদের দেশে যারা নিম্নবিত্ত, বিশেষ করে যাদের অনেক বড় ধরনের ব্যবসা করার বা শিল্প স্থাপনের কোনো সুযোগ নাই, অর্থাৎ যাদের 1.5 কোটি টাকা বা 1.5 কোটি টাকার কম এই ধরনের মূলধন নিয়ে যারা শিল্প স্থাপন করতে পারে না বা কাজগুলো করতে পারে না, তাদের জন্য মূলত এই কুটির শিল্পটা সুবিধাজনক। কারণ এখানে স্বল্প পুঁজি এবং নিজের স্বল্প মালিকানার মাধ্যমে পণ্য উৎপাদন করে বা শিল্প গঠিত করে অর্থনীতিতে অবদান রাখা যায়। শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছো যে আসলে বাংলাদেশের অর্থনীতিতে যে জিনিসগুলো লক্ষ্য করা যায় তার মধ্যে অন্যতম একটা হচ্ছে শিল্প। তো এখানে আমি আলোচনা করেছি 5 ধরনের শিল্প সম্পর্কে। এগুলো হচ্ছে বৃহৎ শিল্প, মাঝারি শিল্প, ক্ষুদ্র শিল্প, কুটির শিল্প। আশা করি তোমরা কোন শিল্প কোনটার ধরন কেমন, কোনটার মূলধন কত, কোনটার উদাহরণ কি, এই সম্পর্কে কিছুটা হলেও তোমরা বুঝতে পেরেছো। আগামী ক্লাসে আমি পরবর্তী ধাপ বাংলাদেশের অর্থনীতিতে শিল্পের অবদানটা কি, তারপরে বাংলাদেশের শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা কি, এই সম্পর্কে আলোচনা করব। তো সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।